দেখতেছিলাম, তাই না? স্ট্রাকচার্ড ওরাল আমাদের, আমি এর আগেও ক্লাস যেগুলো নেওয়া হয়েছে সেটা হলো এন্ডোক্রাইন এন্ড ব্রেস্টের উপরেও, আজকেও ওই ক্লাসটাই, ওই প্রশ্নগুলাই আবার একটু রিপিট করা হচ্ছে। তো a young boy of 14, আমরা শুরু করি নাকি? শুরু করব? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা। A young boy of 14 present with the round swelling anterior aspect of the neck. Mother says, এটা আমরা গত সপ্তাহে আমাদের এটা ডিসকাস করা হয়েছিল না? ডায়াগনোসিস কি? Mother says it presents since childhood. Most likely thyroglossus. এখানে মোস্ট লাইকলি এই কারণেই বলতে হবে যে যেহেতু অন্য কোনো সিমটমস দেওয়া নাই, শুধু একটা বলে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নেক সোয়েলিং, ঠিক আছে? ইট কুড বি আদার থিং আদার দেন thyroglosal cyst, like branchial cyst, cystic hygroma, or lymph nodes. Okay, there is no other complaint. What clinical examinations do you want to perform if you think it is a thyroglosal cyst? তাহলে কি করতে হবে? আমাদের আগে জানতে হবে যে হ্যাঁ, এটা it is a thyroid swelling. Thyroid swelling জানার জন্য we have to ask the patient to deglute. হ্যাঁ, patient যদি if it moves up and down during deglutition, it will be designated as or diagnosed as thyroid swelling. Now, if we think it is thyroglossal cyst, we have to perform some other examination, like whether the cyst is cystic or not. তাহলে কেমনে বোঝা যাবে যে এই সোয়েলিংটা সিস্ট অথবা সিস্ট না? কি টেস্ট করলে বোঝা যাবে? পালপিটেশন। হ্যাঁ, টাং টেস্ট। প্যালপেশন আমরা কিভাবে বুঝবো যে এটা, কিভাবে বোঝা যায় সিস্ট কি সিস্ট না? ফ্লাকচুয়েশন টেস্ট। গুড। ফ্লাকচুয়েশন টেস্ট করার আগে আমাদের দেখতে হবে যে এটা whether it is firm or hard. If it is a hard swelling, very hard, তাহলে আমাদের ফ্লাকচুয়েশন টেস্ট করি না। আমরা কাদের করি? যদি সফট সোয়েলিং হয়, তাই না? তাহলে যে কোনো সোয়েলিং এটা সিস্টিক বলার আগে, তার আগে ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ থাকতে হবে। ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ, ফ্লাকচুয়েশন টেস্ট তাদেরই করব যাদের আমরা অন পালপেশনে এটা সফট পাবো, তাই না? তারপর আমরা ফ্লাকচুয়েশন টেস্ট করলাম। ফ্লাকচুয়েশন টেস্ট করার পরে আরেকটা কি টেস্ট করতে হয়? ট্রান্সইলুমিনেশন টেস্ট। এখানেও আমরা ট্রান্সইলুমিনেশন টেস্ট করব। হ্যাঁ, যেহেতু সিস্ট, ট্রান্সইলুমিনেশন টেস্ট পাইলে এইখানে কি রকম পাওয়া যাবে? এই ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ অর নেগেটিভ? বা নেগেটিভ দুইটাই হতে পারে, ইউজুয়ালি নেগেটিভ হয়। ইউজুয়ালি নেগেটিভ হয়। কি কারণে? কারণ fluid inside this cyst is not clear, it is cloudy. হ্যাঁ, it is rich in cholesterol and it is cloudy. যার ফলে এটা আমরা ট্রান্সফরমেশন টেস্ট নাও পাইতে পারি, ঠিক আছে? তারপরে আমরা কি টেস্ট করব যে এটা আদৌ কি বলে থাইরোগ্লোসাল সিস্ট কিনা? টাং টেস্ট। টাং টেস্ট। হ্যাঁ, টাগ টেস্ট, টাগ। হ্যাঁ, TUG, টাগ টেস্ট। হ্যাঁ, টাগ টেস্ট মানে এটা কোনো প্রেশার। হ্যাঁ, এই কারণে আমাদের আগে বুঝতে হবে পেশেন্টকে should ask to open his or her mouth, then fix the lump by one hand, and then ask the patient to protrude his tongue. If a traction is felt on the palpating hand, যেই হাত দিয়ে আমরা ধরে রাখছি লাম্পটা, ছোট লাম্পটা আমরা গ্রিপ করে নেব। হ্যাঁ, 2-3 আঙ্গুলে গ্রিপ করার পরে পেশেন্টকে হা করতে হবে,
হা করার পরে জিভটা বের করতে হবে, টাং শুড বি প্রট্রুডেড এন্ড উই ফিল এনি ট্রাকশন অন দা পালপিটিং হ্যান্ড, তাইলে আমরা বুঝবো there is a communication or connection with the cyst and the tongue. ওকে, জি এবং স্যার। এটা কেন টাং টেস্ট পজিটিভ হয়, টাক টেস্ট কারণ কি? কারণ এই থাইরোগ্লোসাল সিস্ট এটা বেস অফ দ্য টাং এর সাথে অ্যাটাচ থাকে। হ্যাঁ, ঠিক আছে। ওই পজিশনটার নাম মনে আছে? টাং এর পোস্টিরিয়র থার্ডে যে পজিশনে এই থাইরোগ্লোসাল সিস্ট অ্যাটাচ থাকে, ক্লোয়েকা ক্লোয়েকা স্যার, foramen সিরাম cecum, এন্ড ফোরামেন সিক foramen cecum, হ্যাঁ, foramen cecum এটার সাথে অ্যাটাচ থাকে at the base of the tongue. যার ফলে when we protrude the tongue, it pulls the swelling upward. তো কি চিকিৎসা করতে হবে? How will treat the patient? cyst trunk operation. একবারে cyst trunk অপারেশন করা যাবে না, you have to investigate somewhere, ঠিক আছে। এটা সাম ইনভেস্টিগেশন, দ্যাট ইজ থাইরয়েড প্রোফাইল সব করতে হবে, ইনক্লুডিং এইখানে আমাদের থাইরয়েড স্ক্যান এন্ড আপটেক করে নিতে হবে। আমাদের দেখতে হবে যে মানে রেসিডুয়াল থাইরয়েড গ্ল্যান্ড ওইখানেই আছে না অন্য জায়গায় আছে, ঠিক আছে, এটা করে নিতে হবে। দেন উই গো ফর cyst trunk অপারেশন। আচ্ছা, কি করা হয় cyst trunk অপারেশনে? থাইরোগ্লোসাল সিস্ট আপ টু দ্য বেস অফ দ্য টাং, এটা এক্সারসাইজ করতে হবে, ইনক্লুডিং দ্য মিড পোরশন অফ দ্য হাইওয়েড বোন। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা যাই, এ মেল পেশেন্ট অফ 45 years came to you with a history of long standing neck swelling which has recently increased in size. The patient also gives history of weight loss and anorexia. তাইলে একটা 45 বছরের মেল পেশেন্ট, হ্যাঁ, তাহলে অনেকদিন লং স্ট্যান্ডিং থাইরয়েড নেক সোয়েলিং ছিল, রিসেন্টলি ইট ইজ ইনক্রিজড ইন সাইজ। ওকে, পেশেন্ট অলসো গিভস হিস্ট্রি অফ ওয়েট লস এন্ড অ্যানোরেক্সিয়া। তাহলে কি হবে ডায়াগনোসিস? স্যার ফলিকুলার কার্সিনোমা। ওয়ান পারসন, সাদিয়া আফরিন বলো। স্যার ফলিকুলার কার্সিনোমা অফ থাইরয়েড। কার্সিনোমা অফ থাইরয়েড, ঠিক আছে, কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, তাই না? তো কেন ফলিকুলার বললা? কারণ লং এজ হচ্ছে 45 ইয়ার্স, আর স্যার লং স্ট্যান্ডিং যেহেতু হাইপারপ্লেসিয়া অফ দ্য ফলিকুলার সেল। তার মানে কি? তার লং স্ট্যান্ডিং থাইরয়েড সোয়েলিং মানে তার হলো মাল্টিনোডুলার গয়টার ছিল অনেকদিন, তাই না? ইট হ্যাজ ট্রান্সফর্মড রিসেন্টলি, ইট হ্যাজ ট্রান্সফর্মড ইনটু malignancy and so that it increase in size. এখন একটা প্রশ্ন, অনেক ক্লু নাই, সেটা হলো যে হোয়াট আদার পসিবিলিটিস। আমরা ভাবলাম যে এটা কার্সিনোমা থাইরয়েড হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, হ্যাঁ, তো আর কিছু হইতে পারে? হঠাৎ করে থাইরয়েড সোয়েলিং ছিল, একটা সোয়েলিং হঠাৎ করে বড় হয়ে গেছে, আর কিছু হইতে পারে? হতে পারে না, এটা নোডুলার গয়টার is not recently increased in size, ঠিক আছে। টক্সিক নোডুলার গয়টার হলেই বড় নেক সোয়েলিংটা হঠাৎ করে বড় হবে। হঠাৎ করে আর কি কারণে বড় হতে পারে? রিসেন্টলি ইনক্রিজ ইন সাইজ। হেমোরেজ হতে পারে না? ইন্টারসিস্টিক হেমোরেজ হয়ে এটা হঠাৎ করে বাড়তে পারে, তাই না? তারপর এটার ভিতরে অ্যাবসেস হতে পারে, ইনফেকশন হতে পারে, তাইলেও এটা বাড়তে পারে। সুতরাং
এখানে যদি বলা যাইতো যে না there is painless or non tender, হ্যাঁ, তাইলে আমরা বুঝতাম যে ওইসব হেমোরেজ অথবা ইনফেকশনের কোনো ফিচার নাই, সুতরাং ঠিক আছে। এখন হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস নিডেড ফর দ্য ইভ্যালুয়েশন, এই ক্ষেত্রে কি ইনভেস্টিগেশন করব, কোন ইনভেস্টিগেশনটা আমাদের বেশি হেল্প করবে ডায়াগনোসিসে? FNSC. Sir, FNSC. FNSC করব, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখানে FNSC ইজ দ্য ডায়াগনোস্টিকেশন গুলো আমরা করে নেব। এর ভিতরে ইভালুয়েশনের জন্য বলছে না, তাহলে আমাদের থাইরয়েড প্রোফাইল করতে হবে, FNSC করতে হবে, নেকের আল্ট্রাসাউন্ড করতে হবে যে whether there is any other lymph nodes or তারপর FNSC করতে হবে। FNSC করার পরে যদি পজিটিভ হয় ফর ম্যালিগন্যান্সি, হ্যাঁ, তাইলে আমরা আরো সিটি স্ক্যান অথবা MRI অফ দ্য নেক এটা আমরা করে নেব। মানে টোটাল বলছে, বলে নাই যে ডায়াগনোসিসের জন্য, বলছে যে ইভালুয়েশনের জন্য। যদি ইভালুয়েশন বলে তাহলে ইন জেনারেল আমরা অন্য ইনভেস্টিগেশন করব ইভালুয়েশনের জন্য। হ্যাঁ, তো শুধু FNSC ইজ নট সাফিসিয়েন্ট। এফিসিয়েন্ট ডায়াগনোসিস করবে, হ্যাঁ, এটা ফলিকুলার কার্সিনোমা। যদি আমরা এভালুয়েট করতে বলি তাহলে আমাদের আল্ট্রাসাউন্ড করে নিতে হবে যে ওই যে সোয়েলিংটা আছে বড় হচ্ছে, এটা সলিড অর সিস্টিক, এটার লিম্ফ নোড আছে কিনা, হাউ মেনি সোয়েলিংস আর দেয়ার। তারপরে এই কারণে সিটি স্ক্যান অথবা MRI করে নিতে হবে, প্লাস থাইরয়েড প্রোফাইল করে নিতে হবে। So what is the role of FNSC in this case? এটা কোশ্চেনটা যদি আসে, Sir, confirm diagnosis. ডায়াগনোসিস কনফার্ম করার জন্য। হ্যাঁ, আমরা এটা কনফার্ম ডায়াগনোসিস করার জন্য। কিন্তু আমরা যদি দেখি যে এটা ফলিকুলার আর এলিমেন্টস আছে, ফলিকুলার নিউপ্লাজম বলছে, তাইলে আমাদের দিস FNSC ইজ নট কনক্লুসিভ। কারণ আমরা আগেই বলছি যে FNSC দিয়ে আমরা ফলিকুলার কার্সিনোমা আর অ্যাডেনোমা ডিফারেন্সিয়েট করতে পারবো না, সেই কারণে উই হ্যাভ টু গো ফর ফার্দার ইভ্যালুয়েশন। এই ইভ্যালুয়েশনের ভিতরে আমরা অপারেশন করার পরে আমরা কি করব, যদি ফলিকুলার নিউপ্লাজম আসে চিকিৎসা কি দিব? ফলিকুলার নিউপ্লাজম আসছে, টোটাল থাইরয়েডেক্টমি, ঠিক আছে। যদি লিম্ফ নোড থাকে সাথে লিম্ফ নোড ডিসেকশন করব, আর প্লাস আমরা এখন হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে। তাহলে এখানে FNSC ইজ নট কনক্লুসিভ। নেক্সট কোশ্চেন যদি আমরা যাই, কি কোশ্চেনটা আছে, এ পেশেন্ট অফ থাইরয়েডেক্টমি, একটা থাইরয়েডেক্টমি করা হয়েছে, হ্যাঁ, এখানে বলে নাই, ঠিক আছে, টোটাল আর সাব টোটাল। ওকে, তো যদি বলতো যে টোটাল থাইরয়েডেক্টমি তাহলে এই কোশ্চেনটা বেশি ভালো ছিল, কারণ বলছে যে থার্ড পিউরিটিতে কমপ্লেন্স অফ স্পাজম অফ দ্য হ্যান্ড এন্ড ফুট, হ্যাঁ, দ্যাট ইজ কার্পোপেডাল স্পাজম, তাই না। ইট জেনারেলি অকার্স আফটার টোটাল থাইরয়েডেক্টমি। যদি সাবটোটাল আর হেমিথাইরয়েডেক্টমি করি তাহলে এটা সাধারণত এই সিমটম গুলো হবে না। তাহলে ডায়াগনোসিস কি আমাদের? So tetany due to hypoparathyroid. হাইপোপ্যারাথাইরয়েড টিটানি, ঠিক আছে, হাইপোপ্যারাথাইরয়েডের কারণে টিটানি হয়েছে। তো আমাদের ডায়াগনোসিস কিভাবে ইমিডিয়েটলি ম্যানেজ করব, কিভাবে? ক্যালসিয়াম গ্লুকোনেট সাপ্লিমেন্ট দিব ইন্ট্রাভেনাসলি। হ্যাঁ, ইনজেকশন দিতে হবে। হ্যাঁ, ইমিডিয়েট ম্যানেজমেন্টের ভিতরে ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দিতে হবে, প্লাস ভিটামিন ডি দিতে হবে, ঠিক আছে। এরপরে যদি লং টার্ম তার মানে কন্টিনিউয়াস ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি এটা চলতে থাকবে। হোয়াট মেজার্স ইউ টেক ডিউরিং দ্য অপারেশন টু প্রিভেন্ট দিস? স্যার, থাইরয়েড গ্ল্যান্ডটা ভালো করে চেক করতে হবে যে সব প্যারাথাইরয়েড রিমুভ হয়েছে কিনা। যদি হয়ে যায় তখন ওটাকে ইমপ্ল্যান্ট করে দিতে হবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড একটাকে। প্রথমেই আমাদের দেখতে হবে যে আমরা সব প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেন না নেই, ঠিক আছে।
কারণ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলা যেই চারটে থাকে, সুপিরিয়র দুইটা, ইনফিরিয়র দুইটা, এটা হলো আলাদা ক্যাপসুলে থাকে। ইট ইজ নট ইনভেস্টেড ইন দা থাইরয়েড ক্যাপসুল, যাতে যার ফলে থাইরয়েডেক্টমি করার সময় আমাদের কেয়ার শুড বি টেকেন সো দ্যাট প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস আর নট ইনক্লুডেড ইন দিস অপারেশন। ওকে, আর যদি অ্যাক্সিডেন্টালি হয়ে যায় তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ডটাকে এক্সামিন করব। হ্যাঁ, দেখবো যে whether all 4 parathyroid glands are removed or not. যদি রিমুভ হয়ে যায় তাহলে কি করব? আমরা যদি দেখি যে all 4 parathyroid glands are excised, তাহলে আমরা কি করব? স্যার একটা গ্ল্যান্ড ফোর আর্মে ইমপ্ল্যান্ট করে দিব। হ্যাঁ, একটা গ্ল্যান্ড আমরা দুই জায়গায় স্টার্নোমাস্টয়েড মাসলের ভিতরেও দিতে পারি, অথবা আমরা ফোর আর্ম মাসল এবং মাসলে দিতে পারি। তো ফোর আর্ম মাসলস প্রেফারেবল কেন? স্যার স্টার্নোক্লেড প্যারাথাইরয়েডে আরো অন্য কোনো কমপ্লিকেশন থাকতে পারে, তাই স্টার্নোক্লেডোমাস্টয়েডের ওখানে ইমপ্ল্যান্ট করব না। করব না ফোর আর্মে করব? স্যার ফোর আর্মে করব। ফোর আর্মে করব, কারণ দ্বিতীয়বার যদি অপারেশন লাগে ইট ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, যে আমরা আবার নেকে অপারেশন করা, হ্যাঁ, সেই কারণে যদি ফোর আর্মে করি তাহলে ইট ইজ ইজিয়ার টু ইভালুয়েট দিস পেশেন্ট। ঠিক আছে, আর কি আছে? আর নাই, এই কয়টাই কেন? আচ্ছা, আমরা একটু অন্য একটাতে যাই, তাই না? ঠিক আছে, দেখা যাচ্ছে ব্রেস্টের ছবি? জি স্যার। আচ্ছা, বলো সৈয়দা ওমানা ফিরদাউস, পড়ো দেখি প্রথম কোশ্চেনটা। Sir, a 40 years old lady present with painless lump in left breast. How will you clinically assess the lump? What investigation will you do? State the difference between FNAC and core biopsy. গুড। তাহলে দেখো এখানে আমাদের কি বলে ইনফরমেশন গুলা কম, তাই না? কম মানে কি আছে দেখো, একটা আছে 40 ইয়ার্স ওল্ড লেডি, 2 নম্বর আছে পেইনলেস লাম্প, তাই না? তাহলে এখন দেখো পেইনলেস লাম্প যদি হয়, তাই না, তাহলে 40 ইয়ার্স, তাহলে আমাদের দুইটা কনসিডারেশন আছে, একটা পেইনলেস লাম্প আর একটা হলো 40 ইয়ার্স। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে 40 ইয়ার্স ওল্ড লেডিতে কি কি লাম্প হইতে পারে, আর 2 নম্বর হলো এই লাম্পটা যদি পেইনলেস হয় তাহলে কি কি হতে পারে। তাহলে যদি দেখি যে 40 ইয়ার্স ওল্ড লেডি কমন 3 লাম্পস কি কি হতে পারে? ফাইব্রয়েডিনোমা, তারপর Sir, carcinoma or fibrocystic disease? No, ওকে, এইটাই আমাদের তিনটা মূল মানে মোস্ট কমন লাম্প ইন দা ব্রেস্ট। ঠিক আছে, একটা হলো ফাইব্রয়েডিনোমা হতে পারে, ইটস এ পসিবিলিটি, একটা ফাইব্রোসিস্টিক ডিজিজ হতে পারে, আর একটা হতে পারে কার্সিনোমা। এখন দেখো ফাইব্রোসিস্টিক ডিজিজে কি হয়, লাম্প এটা ব্রেস্টে পেইন থাকে না থাকে না? থাকে স্যার, পেইন জেনারেলি পেইন থাকে, তাই না? ইন জেনারেল পেশেন্ট, মোস্ট অফ দ্য পেশেন্ট কাম উইথ পেইন এন্ড মোস্ট অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে এই লাম্পটা, তার মানে আর এই পেশেন্টটা একটা ডেফিনিট লাম্পের সাথে বরং পেশেন্ট কামস উইথ দ্য নোডুলারিটি অফ দ্য ব্রেস্ট, ছোট 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 নোডুলস দ্য বিষয়। ঠিক আছে, আর ইট ইজ ইউজুয়ালি বাইলেটারাল। ঠিক আছে, and it presents with the cyclical mastalgia. এত ইনফরমেশন নাই, সুতরাং আমাদের ফাইব্রোসিস্টিক ডিজিজ হওয়ার পসিবিলিটি একটু কম। ঠিক আছে, এবং 40 ইয়ার্স ওল্ড মানে মার্জিনাল, যদি 50-60 হইতো তাহলে নাম্বার 1-এ আসতো হইলো কার্সিনোমা, আর যদি 40 অথবা তার নিচে হইতো 30-25 তাহলে হইতো আমাদের ফাইব্রয়েডিনোমা। তাহলে যদি একটা ডায়াগনোসিসের কথা বলে, হ্যাঁ, যদি বলে যে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি, এই দুইটা ইনফরমেশন দেওয়ার পরে তাহলে আমাদের ডায়াগনোসিস কি হবে?
আর কোনো ইনফরমেশন নাই, তাহলে ডায়াগনোসিস Sir, fibroid. ফাইব্রয়েডোডোমা। এই কারণে যে এজ ইজ রিলেটিভলি ইয়াঙ্গার প্লাস প্লাস কি Sir, painless lump আছে। পেইনলেস লাম্প আছে, ঠিক আছে। এই কারণে যেহেতু ইয়াঙ্গার পেশেন্ট এবং পেইনলেস লাম্প আছে, এই কারণে। আর একটা কারণ হলো ফাইব্রয়েড অ্যাডেনোমা ইজ দ্য বাই ফার দ্য মোস্ট কমন নিওপ্লাজম অফ দ্য ব্রেস্ট। আমরা যদি নিওপ্লাজম বলি তাহলে ফাইব্রয়েডোনোমা ইজ দ্য মোস্ট কমন, তাহলে আমাদের এখানে বেটার ফিট করে ইট ইজ দ্য ফাইব্রয়েডোনোমা অফ দ্য লেফট ব্রেস্ট। তো হাউ উইল ক্লিনিক্যালি অ্যাসেস দ্য লাম্প? So triple assessment. ট্রিপল অ্যাসেসমেন্ট। ট্রিপল অ্যাসেসমেন্টের ভিতরে আমাদের প্রথমটা ট্রিপল অ্যাসেসমেন্টের 1 নাম্বারটা কি? Clinical exam. History. ক্লিনিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট, সিবিই, ঠিক আছে, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এটার ভিতরে প্রথম আমরা হিস্ট্রিতে কি কি আমরা ইনক্লুড করব? আমাদের 2টা ইনফরমেশন দেওয়া আছে, তাই না? একটা বয়স দেওয়া আছে, একটা হলো জেন্ডার বলা আছে, তাই না? আর কি কি ইনফরমেশন চাবো আমরা? Sir, duration, onset. ডিউরেশন, একটা লাম্পের যা যা হয়, ঠিক আছে। পেইনলেস বলা আছে, ডিউরেশনটা কতদিন যাবত আছে, হ্যাঁ। ইফ ইট ইজ রিসেন্টলি তাইলে আমাদের ম্যালিগনেন্সির ভিতরে হয়। তারপর ইফ ইট ইজ রিমোট, অনেক দিন যাবত আছে, তাইলে এটা বেনাইন কন্ডিশন, তাই না? whether it is the rapidity of growth, if it is rapidly growing then it is Carcinoma. carcinoma. তারপরে হিস্ট্রিতে আর কি নেব? ফ্যামিলি হিস্ট্রি না, তার আগে ফ্যামিলি হিস্ট্রির আগে তার নিজেরটা নিতে হবে, তাই না? whether patient is married or not, whether patient is nulliparous or multiparous, হ্যাঁ, whether the patient how many children she has, how many children she has, and whether they are breastfed or not, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া whether he is a smoker or he takes caffeine or he takes any hormonal hormones, okay, contraceptives, এগুলা নেওয়া হয় কিনা এগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। প্লাস আমরা দেখব যে ফ্যামিলি, এছাড়া দেখব, জিজ্ঞেস করব হিস্ট্রিতে অল আদার রিস্ক ফ্যাক্টরস, যে এর ভিতরে অন্য ব্রেস্টে তার কোনো ক্যান্সার ছিল কিনা, প্লাস ওই ব্রেস্টে অন্য কোনো লাম্পের জন্য অপারেশন হয়েছিল কিনা। সাধারণত ফাইব্রোসিস্টিক ডিজিজ যদি ফ্লোরিড হাইপারপ্লাসিয়া থাকে আগের, তাইলে চান্স অফ ম্যালিগন্যান্সি ইজ মোর, ঠিক আছে। তারপর তার কোনো পেলভিক সার্জারি হয়েছে কিনা ফর এনি ম্যালিগন্যান্ট ডিজিজ, বিশেষ করে ওভারিয়ান টিউমারের জন্য অপারেশন হয়েছে কিনা। দিস আর দা পার্সোনাল। এছাড়া আমরা ফ্যামিলি হিস্ট্রি নিব, তার মা, খালা, ফুফু, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর ভিতরে এই ধরনের ব্রেস্ট কার্সিনোমার কোনো হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে। তাহলে হিস্ট্রিটা আমাদের ইউ শুড এর ভিতরে এজ অফ মেনার্কি অথবা whether patient is menopausal or not, তারপর হলো মেনস্ট্রুয়াল সাইকেলটা কিরকম, তারপর হলো বিয়ে হয়েছে কিনা, বিয়ে হইলে বাচ্চা হয়েছে কিনা, বাচ্চা হইলে কয়টা বাচ্চা হয়েছে, এই বাচ্চাদের ব্রেস্ট ফিড করানো হয়েছে কিনা, তার কন্ট্রাসেপটিভস ইউজ করে কিনা, স্মোকার কিনা, ক্যাফেন অ্যালকোহলিক কিনা, হ্যাঁ, এগুলা দেখতে হবে। অপোজিট ব্রেস্টের কোনো লাম্পেক্টমির কোনো হিস্ট্রি আছে কিনা, পেলভিক সার্জারির কোনো হিস্ট্রি আছে কিনা, তার ফ্যামিলিতে আর কারো এরকম কোনো লাম্প ছিল কিনা। ইনভেস্টিগেশন কি করবা? হাউ উইল ইনভেস্টিগেট দ্য পেশেন্ট? So mammography. মেমোগ্রাফি, আমরা মেমোগ্রাফি করতে পারি। মেমোগ্রাফি করব কি জন্য বলো দেখি? হোয়াট ইজ দ্য রোল অফ মেমোগ্রাফি? আমাদের তো এখানে পালপেবল লাম্প আছেই, তাই না? তারপর আমরা মেমোগ্রাফি করব কেন? আর কোনো প্যাথোলজি আছে কিনা দেখার জন্য। আর কোনো প্যাথোলজি মানে কি স্পেসিফিক বলতে হবে?
স্যার পালপেবল আর- স্যার অন্য কোনো লাম্প আছে কিনা? তার লাম্প আছে কিনা, ঠিক আছে 1 নম্বর। আর আমরা 1 ব্রেস্টে করব না 2 ব্রেস্টই করব? Breast-এই 2 ব্রেস্টই করব, ঠিক আছে। উদ্দেশ্যটা কি? মাল্টিফোকাল বা মাল্টিসেন্ট্রিক ল্যাম্প আছে কিনা, whether it is multifocal or multicentric। হ্যাঁ, কি কারণে মাল্টিফোকাল এন্ড মাল্টিসেন্ট্রিসিটি আমাদের দেখতে হবে? ব্রেস্ট মাস্টেক্টমি করার জন্য। ব্রেস্টে তো মাস্টেক্টমি তো ব্রেস্টে করা হয়, তাই না? ট্রিটমেন্টের জন্য স্যার মাল্টিফোকাল হলে ম্যাস্টেক্টমি করব আর Yes, মাল্টিসেন্ট্রিক হলে যদি ব্রেস্ট ইউনিসেন্ট্রিক কনজারভেটিভ আর ইউনিফোকাল হয়, ঠিক আছে, যদি একটা সেন্টারে হয়ে থাকে, তাই না, তাইলে মাল্টিফোকাল যদি হয় তাইলে আমাদের ব্রেস্ট কনজারভেটিভ মাল্টিফোকাল more than or equal to 2 foci যদি different quadrant এ থাকে of the same breast। সেম ব্রেস্ট অথবা অপোজিট ব্রেস্টে যদি থাকে, সেম ব্রেস্টের অন্য যদি কোয়াড্রেন্টে যদি এরকম ইম্পালপেবল লাম্প যদি থাকে অথবা অপোজিট ব্রেস্টও যদি থাকে, তাহলে সেটারে আমরা বলতেছি মাল্টিফোকাল। আর যদি সেম কোয়াড্রেন্টে একাধিক মোর দেন 1 লাম্প পাওয়া যায়, তাহলে সেটারে বলতেছি আমরা মাল্টিসেন্ট্রিক। তার মানে একটা সেগমেন্টের ভিতরে কোয়াড্রেন্টের ভিতরে যদি থাকে তাহলে সেন্ট্রিক, আর যদি ডিফারেন্ট কোয়াড্রেন্ট অর অপোজিট ব্রেস্টও থাকে তাহলে এটা বলতেছি মাল্টিফোকাল। তো মাল্টিফোকাল যদি হয় তাহলে আমাদের ব্রেস্ট কনজারভিং সার্জারি ইজ নট প্রেফারেবল, বাট ইফ ইট ইজ মাল্টিসেন্ট্রিক তাহলে আমরা করতে পারি। এই কারণে আমরা বোথ ব্রেস্টের আমরা ম্যামোগ্রাফি করব। আল্ট্রাসাউন্ড করব কি করব না? আল্ট্রাসোনোগ্রাম করব বর্ণালী রায়? স্যার করা যেতে পারে। যেতে পারে না করব? কোনটা যেতে পারে এটারে না করব কি করব না? করব। করলে কেন করব? হোয়াই উই শুড গো ফর আল্ট্রাসোনোগ্রাফি? lymph node involvement। হ্যাঁ, অ্যাকচুয়ালি আল্ট্রাসাউন্ড করব আমরা, দেখব টু ইভালুয়েট দ্য এক্সিলা। এক্সিলাতে আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখব যে হোয়েদার ইট ইজ লিম্ফ নোড আছে কি নাই, তাই না? যদি লিম্ফ নোড পাওয়া যায় তাহলে কি করব আমরা? Axillary lymph node dissection। আগে ডিসেকশন করব না, আমরা ওইটা ইভালুয়েট করে নেব। যদি অ্যাক্সেসিবল হয়, পালপেবল হয়, তাহলে আমরা ওই এফএনএসি ওইখান থেকেও করে নেব, ঠিক আছে, টু শিওর whether there is metastasis or not। তো এখানে বলছে যে নেক্সট কোশ্চেন, তাহলে আমরা ট্রিপল অ্যাসেসমেন্টের যে বাকি যে এটা ইমেজিং এন্ড হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে, হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস দুইটাই আমরা করব। হ্যাঁ, ট্রিপল অ্যাসেসমেন্ট, তাই না? তো ইনভেস্টিগেশন গেল ডিফারেন্স বিটুইন দ্য এফএনএসি এন্ড কোর বায়োপসি। What is the difference between the FNAC and core biopsy? স্যার FNAC হলো least invasive procedure, least painful। least না শুধু এরকম least painful, least invasive। হ্যাঁ, FNAC দেখো যে it evaluate the individual cells, it is cytology। হ্যাঁ, it cannot say whether it is invasive or not, ঠিক আছে। আর কি পারে না? আর কি লিমিটেশন? ERPR HR2 স্ট্যাটাস। হ্যাঁ, আমাদের হরমোন রিসেপ্টর স্ট্যাটাস আমরা এই ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজিতে আমরা দেখতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের বেটার অপশন ইজ কোর বায়োপসি। কোর বায়োপসি করলে আমাদের সুবিধা হলো, কোর বায়োপসিতে আমাদের সুবিধা হলো যে আমরা ইট ইজ বায়োপসি, দেখো ওইখানে ছিল সাইটোলজি, এখানে ইট ইজ বায়োপসি। তাইলে আমরা এখানে আমরা বুঝতে পারবো যে whether it is in carcinoma or non-invasive carcinoma, what is the receptor status or of the tumor, ঠিক আছে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এটা হলো
একটু মোর ইনভেসিভ, মোর পেইনফুল, ঠিক আছে। এছাড়া লোকাল হেমোরয়েড, হেমাটোমা এগুলা হওয়ার বেশি। তাহলে কোনটা করবা? স্যার কোর কোর বায়োপসি। গুড। তাহলে আমাদের preferably it is the informations, এবং এই ইনফরমেশনটা দুইটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, whether it what is the, তাহলে চিকিৎসা কি? স্যার মাল্টিফোকাল হলে মাস্টার ডিপেন্ডস, ঠিক আছে, চিকিৎসা ডিপেন্ডস। আমাদের ইনিশিয়াল ডায়াগনোসিস ছিল, এই ডায়াগনোসিস কি ছিল? আমরা বলছিলাম যে ফাইব্রয়েডোমা। তো আমাদের যদি ফাইব্রয়েডোমা হয় তাইলে আমরা কি করব? আসলো কোর বায়োপসি করলো, কোর বায়োপসিতে আসলো বললো যে ইটস ফাইব্রয়েডোমা, তাহলে আমরা কি করব? স্যার যদি সাইজটা বড় হয় তাহলে লাম্প এক্সিশন করে দিব। যদি লাম্প কতটুকু সাইজ, কতটুকু বড়? More than 3 এই ডিপেন্ডস, ঠিক আছে। কেউ বলে 2 সেন্টিমিটার, কেউ বলে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। এর চেয়ে যদি বড় হয় তাহলে আমরা উইল এক্সাইজ, ঠিক আছে। হয় তাহলে we should assure the patient and observe 2 সেন্টিমিটার অথবা no malignancy, this will be worried, okay। আর যদি এটা আসে যে malignancy, ক্যান্সার, definitely what are the treatment modalities of what is the treatment modalities of the breast cancer? Breast cancer এর জন্য কি কি চিকিৎসা আছে আমাদের? স্যার সার্জারি করতে পারি। এক নাম্বার সার্জারি, ঠিক আছে, অপারেশন। দুই নাম্বার রেডিওথেরাপি দিতে পারি, ঠিক আছে। আমরা chemotherapy, স্যার সবাই কথা বলেন একজন। স্যার হরমোন থেরাপি, হরমোন থেরাপি, দেন sir combination treatment, কম্বিনেশন, সব সময় কম্বিনেশন, নো সিঙ্গেল একটা দিয়া কিছু হবে না, ঠিক আছে। সব সময় ইট ইজ এ কম্বিনেশন থেরাপি। আরেকটা কি বাদ থাকলো? ইমিউনোথেরাপি। হ্যাঁ, তাহলে এটা কোশ্চেন ভেরি ফ্রিকুয়েন্টলি ইউ হ্যাভ টু আস্ক ইন দা ভাইভা, রিটেন অর অসপি, ঠিক আছে। এটা তোমরা ফ্রিকুয়েন্টলি এই ধরনের কোশ্চেন পাবো, অথবা এমসিকিউ তে, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন থাকবে। তাহলে আমরা 5টা মডালিটিস, সার্জারি, হরমোন থেরাপি, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি এন্ড ইমিউনোথেরাপি। তো এর ভিতরে সার্জারি এন্ড কেমোথেরাপি প্লাস হরমোন থেরাপি ইজ অল, ঠিক আছে। এই তিনটা দেখবা সবাইকে দেওয়া হয়, হ্যাঁ। তো হোয়াট ইজ দ্য রোল অফ রেডিওথেরাপি? আমরা কখন কখন রেডিওথেরাপি দিব ব্রেস্ট কার্সিনোমার? sir যদি extensive infiltration থাকে, মানে unable to surgery, না, আমাদের সার্জারি করলাম, তারপরও রেডিওথেরাপি অনেক সময় দিতে হবে, কখন দেব? হ্যাঁ, নাম্বার 1 যদি লোকালি অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা হয় তাইলে একটা দিব। আমরা যদি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করি তাইলে অবশ্যই দিব। অ্যাক্সিলারি লিম্ফ নোড যদি পজিটিভ ফর ম্যালিগন্যান্সি হয়
তাইলে দিব। যদি মেটাস্ট্যাটিস টু আদার সাইট স্পেশালি ইন দা বোনি মেটাস্ট্যাটিস হয় তাইলে আমরা সেই সব ক্ষেত্রে রেডিওথেরাপি দিব। তাহলে রেডিওথেরাপি যেমন যদি ব্রেস্ট কনজারভিং সার্জারি হয় তাহলে অবশ্যই আমরা ব্রেস্টে আমরা রেডিওথেরাপি দিব। যদি অ্যাক্সিলারি লিম্ফ নোড পজিটিভ ফর ম্যালিগন্যান্সি থাকে, মেটাস্ট্যাটিস থাকে অ্যাক্সিলারি লিম্ফ নোডে, তাইলে আমরা অ্যাক্সিলারি রেডিওথেরাপি, ঠিক আছে। অথবা এটা যদি লোকালি অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা হয় তাইলে আমরা local radiotherapy দেব। Plus, if it is metastasis to the bone, especially in the bone, এই bones আর কেমোথেরাপি কাদের দেব? কেমোথেরাপি অবিনাশ যাদব বলো দেখি। স্যার আদার সাইডে মেটাস্টাসিস হইলেও কি রেডিওথেরাপি দিব নাকি শুধু? রেডিওথেরাপি ইজ প্যালিয়েটিভ, স্পেশালি যদি বোনে যদি মেটাস্টাসিস করে তাহলে ইট বিকামস পেইনফুল অথবা ইট মে বিকাম ফ্র্যাকচার্ড, সুতরাং সেই ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দিব, লোকাল রেডিওথেরাপি, ঠিক আছে। অবিনাশ যাদব কেমোথেরাপি কাদের দিব? Sir, if the tumor is inoperable, পেশেন্ট যদি অপারেশন হয়ে গেছে, হ্যাঁ, ইট ইজ ভেরি মাচ অপারেবল, তাইলে আমরা কেমোথেরাপি দিব না দিব না? তাইলে আমরা কেমোথেরাপি দিব। ইট ইজ অলমোস্ট রুটিন কেমোথেরাপি, মানে এক্সেপ্ট ভেরি ফিউ ইনস্টেন্সেস, যেসব ক্ষেত্রে কখন আমরা দিতে পারি, খুব যদি লোকালাইজড কার্সিনোমা থাকে, অ্যাক্সিলারি লিম্ফ নোড ইনভলভমেন্ট না থাকে, মেটাস্টাসিস না থাকে, তাহলে অনেক সময় এবং এই হ্যাঁ উই ক্যান অ্যাভয়েড কেমোথেরাপি। যে কেমো এইটা এইটা আমরা কিভাবে অঙ্ক টাইপিং করা যায়, ঠিক আছে। অঙ্ক টাইপিং অর মেমা প্রিন্ট, এই দুইটা শুধু নাম মনে রাখো, হ্যাঁ, কিভাবে করে কেন করে এগুলোর দরকার, ঠিক আছে। আমরা বিকল্প হিসাবে অনেক দেশের প্রোটোকল আছে, পেশেন্টে যে আমরা কেমোথেরাপি দিব থাকে অঙ্ক টাইপিং এর অথবা মেমা প্রিন্টের, তাইলে আমরা এটা অ্যাসেস করে দিতে পারি। আর যদি না থাকে তাহলে উইল গো ফর কেমোথেরাপি ফর অল পেশেন্ট, সব অল ফর্ম, যে কোনো ব্রেস্ট কার্সিনোমা যেই স্টেজে আসুক, 1 2 3 4, হ্যাঁ, আমরা যেই অপারেশন করি না কেন অথবা না করি না কেন, মনে করে লাম্পেক্টমি করতে পারি নাও পারি, ঠিক আছে, অথবা টোটাল ম্যাস্টেক্টমি অথবা অপারেশন করাও গেল না, তাও আমরা উইল অফার কেমোথেরাপি ফর অল পেশেন্ট। কিন্তু যদি মেমা প্রিন্ট অথবা অঙ্ক টাইপিং এর সুবিধা থাকে তাহলে আমরা এটা করে অ্যাসেস করব। ঠিক আছে, আমার টাইম ওভার। এনি কোশ্চেন সো ফার? কোনো কোশ্চেন? কোয়াড্রান্টেক্টমি ইজ এ পার্ট অফ, এটা কোয়াড্রান্টেক্টমি হলো আমরা কখন করব, এটা হলো ব্রেস্ট কনজারভিং সার্জারি যদি আমরা করি তাহলে ওয়ান দা ফর্ম ইজ কোয়াড্রান্টেক্টমি, কোয়াড বলে, হ্যাঁ, কোয়াড্রান্টেক্টমি এন্ড রেডিওথেরাপি। হ্যাঁ, তাহলে কোয়াড্রান্টেক্টমি মানে একটা লাম্পের একটা কোয়াড্রেন্ট আপনার ফেলাল, এটা হলো ব্রেস্ট কনজারভিং সার্জারির ইন্ডিকেশন। সেই ইন্ডিকেশন, সেই পুরনো ইন্ডিকেশন, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ কোয়াড্রান্টেক্টমি অর ব্রেস্ট কনজারভিং সার্জারি, এটা যদি সাইজটা যদি একটা কোয়াড্রেন্ট ইনভলভ করে, দ্যাট ইজ ইট ইজ ইউনিফোকাল, হ্যাঁ,
তারপর ব্রেস্ট সাইজ যদি সাইজেবল হয়, ঠিক আছে, তাইলে আমরা শুধু কোয়াড্রিলেটারাল করব। এবং পেশেন্ট, ইফ দ্য পেশেন্ট উইশেস যে হ্যাঁ she is not intended, he does not want to remove whole breast. Okay, any question? Any question? If there is no question, I want to say goodbye. Thank you, sir. Okay, welcome. Thank you, sir.